হ্যালো অ্যাসপিরেন্টস, দেখো কালকে আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের কিছুটা অংশ পড়েছিলাম। এবার তারপর থেকে আমরা আজকে নতুন শুরু করব, ঠিক আছে, তার পরবর্তী অংশ। চলো দেরি না করে শুরু করা যাক। এবার দেখো জীবনের উৎপত্তি। তো আগের দিন আমরা জীব আর জড়ের মধ্যে পার্থক্য শিখলাম এবং তাদের কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নেবে। এবার দেখো পৃথিবীতে প্রাণের উদ্ভব কীভাবে হয়েছিল সেটা এবার আমরা জানবো। এই যে প্রাণের উৎপত্তি তার ভিত্তিতে নানা দার্শনিক বা বিজ্ঞানীরা অনেক কিছুই ব্যাখ্যা দিয়েছেন। তবে বর্তমান ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে জড় পদার্থর উপাদান থেকেই কিন্তু ক্রমপর্যায়ে প্রাণের উৎপত্তি হয়। ঠিক আছে, 3.7 বিলিয়ন অর্থাৎ 370 কোটি বছর আগে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন হবে যে আজ থেকে প্রাণের উৎপত্তি কত বছর আগে হয়েছিল। বিভিন্ন রকম অপশন পাবে। মনে রাখবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 460 কোটি বছর আগে। তো তার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবে না, মনে রাখবে 3.7 বিলিয়ন অর্থাৎ 370 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। দেখো রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ 1924 সালে লিখিত একটি বইয়ে জীবনের উৎপত্তি নিয়ে তার ধারণা ব্যক্ত করেন। এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন তিনি যে বইটি লিখেছিলেন তার নাম কি? তার নাম হলো দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। অনেক রকম বিজ্ঞানীদের নাম পাবে অপশনে, তো সঠিক উত্তর মনে রাখবে আলেকজান্ডার ওপারিন। তার ধারণা ব্যক্ত করেন সেই বইয়ে, এবং তার 5 বছর পর 1929 সালে আরও একটি বই প্রকাশিত হয় যার নাম রেশনালিস্ট অ্যানুয়াল। ঠিক আছে, কার লেখা? JBS হ্যালডেন। এই বিজ্ঞানীর লেখা রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে, ঠিক আছে, এটা একটি জার্নাল, প্রাণের উৎপত্তি সম্পর্কে একই রকম মতবাদ প্রকাশিত হয়। অর্থাৎ আমরা দেখছি যে প্রাণের উৎপত্তি সম্বন্ধে এই দুজন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন, এই মতবাদটি আমাদের প্রধান ভিত্তি, এবং সেটাকেই ওপারিন হ্যালডেন প্রকল্প নামে পরিচিত, সে নাম দেওয়া হয়, এবং সেই নামে কিন্তু আমরা বইয়ে পড়ে আসছি, এবং তাদের ধারণার উপর ভিত্তি করেই কিন্তু প্রাণ কীভাবে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আমরা জেনেছি। চলো এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। দেখো পৃথিবীর সৃষ্টি নেবুলার প্রকল্প অনুযায়ী প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণার ঘনীভবনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রায় 460 কোটি বছর আগে। তারপর ধীরে ধীরে সরল অজৈব যৌগের উৎপত্তি হয়। দেখো উৎপত্তির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেকটাই বেশি, এবং সেই কারণেই হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এই সমস্ত গ্যাসগুলি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। কঠিন বা তরল এরকম কোনো মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। তারা হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস রূপে পৃথিবীতে বিন্যস্ত ছিল। এটা অন্য অন্য গ্রহতেও কিন্তু একই অবস্থাতেই গ্যাস পাওয়া যায়। তোমরা দেখবে যেমন শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়, ইউরেনাস বা নেপচুনে মিথেন গ্যাস পাওয়া যায়, মিথেন গ্যাস পাওয়া যায়, হাইড্রোজেন, হিলিয়াম, মঙ্গল, বৃহস্পতি এই সমস্ত গ্রহতে কিন্তু গ্যাসীয় অবস্থাতেই পাওয়া যায় এই সমস্ত মৌল। এই সময় পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী, অর্থাৎ মুক্ত অক্সিজেন সেই সময় প্রকৃতিতে ছিল না। এবার ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ হ্রাস পায়, আস্তে আস্তে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হয়। এই জলচক্রের আবির্ভাবে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পায় এবং কঠিন উপাদানের উৎপত্তি ঘটে, এবং পৃথিবীতে প্রথম সমুদ্রের আবির্ভাব হয়। দেখো 5 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, সেখান থেকে ধীরে ধীরে তাপমাত্রা অনেক কমতে শুরু করে, এবং কমার পর আস্তে আস্তে যে হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল সেগুলো ক্রমশ ঘনীভূত হয়ে জল সৃষ্টি করে এবং বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। এবার জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি।
দেখো, অজৈব যৌগ থেকে জীবন সৃষ্টিকারী উপযোগী যৌগের উৎপত্তিকে বিজ্ঞানী ওপারিন কেমোজেনি বলে অভিহিত করেন। অর্থাৎ আমরা প্রথম ধাপে দেখলাম যে পৃথিবীর উষ্ণতা অনেকটাই বেশি ছিল, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করে। সেখান থেকে যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস, সেখান থেকে আস্তে আস্তে সেগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে জল তৈরি হয় এবং বিশাল সমুদ্রের তৈরি হয়। অর্থাৎ পৃথিবী কিন্তু অনেকটাই বদলে গেল। প্রথমে যেরকম ছিল উত্তপ্ত গোলার মতন, এখন তা আর নেই। এরপর পরবর্তী ধাপে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে সেটা এই তত্ত্ব অনুযায়ী তোমরা বুঝতে পারবে। দেখো, বিজ্ঞানী ওপারিন একে কেমোজেনি বলে অভিহিত করেন, এটা মনে রাখবে। এবার ধাপগুলি ভালো করে দেখো। সরল জৈব যৌগের উৎপত্তি। পৃথিবীর তাপমাত্রা 5 থেকে নেমে 1000-এ যখন হয়েছিল, তখন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন এগুলো তৈরি করে। সরল শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড যেন প্রোটিনের, আর ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাটের মানে রূপ। তো সেগুলো কিন্তু সৃষ্টি হয় ধীরে ধীরে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি প্রাণীর শরীরে পাওয়া যায়। তো সেই যে প্রাথমিক যৌগগুলো আস্তে আস্তে তৈরি হতে লাগলো। এরপর জটিল জৈব যৌগের সরল উৎপত্তি। দেখো, সরল যে যৌগগুলি ছিল সেগুলো বিভিন্ন বিক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ তৈরি করে। যেমন ধরো, জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড এগুলি তৈরি করে। ঠিক, অর্থাৎ ডিএনএ আরএনএর প্রাথমিক যে ধাপ সেগুলো তোমরা বুঝতে পারছো। সৌরশক্তি, বজ্রপাত জৈব উপাদান সৃষ্টি বিক্রিয়াগুলিকে শক্তি যোগান দিয়েছিল বলে ধরা হয়। নানা জৈব উপাদান মিশ্রিত তপ্ত জলকে বিজ্ঞানী হ্যাল্ডিং হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে বর্ণনা করেন। প্রাণের উৎপত্তি এখান থেকেই হয়েছিল বলে তিনি মনে করেন। অর্থাৎ দেখো, এই যে সরল যৌগগুলি ছিল উপরে যেগুলো পড়লাম, সেখান থেকে ধীরে ধীরে জটিল যৌগ এবং প্রোটিন, ফ্যাট ইত্যাদি তৈরি হতে শুরু করে। এইগুলোই কোষ তৈরির প্রাথমিক উপাদান। এবং তার জন্য যে শক্তি দরকার সেটা কোথায় পাওয়া যেত? সেটা বজ্রপাত থেকে পাওয়া যেত। বজ্রপাত, সৌরশক্তি এ সমস্ত থেকে জিনিসগুলো থেকে পাওয়া যেত। এবং এই যে জৈব উপাদান, সেই জৈব উপাদানগুলি ধীরে ধীরে মিলিত হয়ে সমুদ্রের জলে মিশে যায়। গরম সমুদ্রে, তখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, গরম সমুদ্রের জলে সেগুলো মিশে যায়। এবং সেটাকেই বিজ্ঞানী হ্যাল্ডেন হট ডাইলিউট স্যুপ বলে বর্ণনা করেছেন। প্রশ্ন দেবে যে হট ডাইলিউট স্যুপ কী? ঠিক আছে, তখন অপশানে যেরকম থাকবে জৈব উপাদান মিশ্রিত তপ্ত সমুদ্র জল হলো হট ডাইলিউট স্যুপ। কোন বিজ্ঞানী নাম করেন? বিজ্ঞানী হ্যাল্ডেন। কোয়াসারভেটের উৎপত্তি। দেখো, উৎপন্ন জৈব যৌগগুলি পরস্পর আকর্ষিত হয় এবং হট ডাইলিউট স্যুপের মধ্যে পরস্পর মিলিত হয়ে কোয়াসারভেট নামক এক প্রকার কোলোয়েডের সৃষ্টি করে। অর্থাৎ ওই যে প্রথমে গরম যে জল, সেই গরম জলের মধ্যে যে জৈব যৌগগুলো ছিল সেগুলো আরও মিলিত হয় এবং কোলোয়েড দ্রবণ তৈরি করে। এবং জীবন সৃষ্টির বিক্রিয়া এর মধ্যেই হয়েছিল। এই প্রসঙ্গে আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স মনে করেন, প্রাচীন সমুদ্রে পর্দাবৃত বিভাজন ক্ষমতাসম্পন্ন বিশেষ কণা থেকেই প্রাণের উৎপত্তি। অর্থাৎ সমুদ্রের মধ্যে পর্দাবৃত অর্থাৎ পর্দা দ্বারা আবৃত এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন, যেমন কোষ যেমন হলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেই রকমই কোনো বিশেষ কণা থেকে এই প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল। তিনি কণাগুলিকে মাইক্রোস্ফিয়ার বলে অভিহিত করেন। অর্থাৎ মাইক্রোস্ফিয়ার কি সেটাও তোমাদের কিন্তু এখানে জানা হলো। মাইক্রোস্ফিয়ার হলো বিশেষ কণা যেখান থেকে প্রাণের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। মাইক্রোস্ফিয়ার প্রোটিনয়েড নামক প্রোটিনের মতো উপাদান থেকে তৈরি হয়। কোষের মতো এগুলি আত্মপ্রজননশীল এবং এটিপি ব্যবহারে সক্ষম। এটিপির পুরো নাম কি তোমরা জানো? সেটা আমাকে কমেন্টে জানাবে তোমাদের এটিপির পুরো, কারণ এটিপি কথাটা আরও অনেক জায়গায় আসবে, তখনই আমি তোমাদেরকে জানাবো, আর তোমরা অনেকেই জানো। দেখো, তো এখানে কি বলা হচ্ছে যে কোষের মতো এই সমস্ত মাইক্রোস্ফিয়ারগুলি কী ছিল? আত্মপ্রজননশীল, অর্থাৎ নিজে নিজেই সেটা মানে বংশ বিস্তার করতে পারে, আর এটিপি ব্যবহারে সক্ষম, অর্থাৎ শক্তি ব্যবহার করতে তারা পারত। এই জন্য ফক্স মনে করেন যে আসলে কোয়াসারভেট নয়, এই মাইক্রোস্ফিয়ারগুলিই হলো আদি কোষের পূর্ব গঠন। ঠিক আছে, এখন সেই সময় যখন আদি কোষের তৈরি হয় সেই সময় তো কোনো মানুষ ছিল না বা কোনো সেরকম কোনো প্রমাণ ছিল না। বিভিন্ন মতবাদ, তত্ত্ব এই সমস্ত
এই সমস্ত ভিত্তিতেই কিন্তু আমাদের এই যে প্রাণের উৎপত্তি সেটাই কিন্তু আমরা পড়ে আসছি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির মাধ্যমে এগুলো প্রমাণিত হয়েছে। নগ্ন জিনের উৎপত্তি, নেকেড জিন। দেখো, স্বপ্রজননক্ষম প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতি পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্ন জিন বলা হতো। এটি কেমোজেনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ নগ্ন জিনের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেখো, নগ্ন জিন হচ্ছে স্বপ্রজননক্ষম এবং প্রোটিনবিহীন এবং আরএনএ প্রকৃতির হয়। তাহলে নগ্ন জিনের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি নয় বা কোন বৈশিষ্ট্যটি উপস্থিত, সেটাও কিন্তু এই প্রশ্নের মধ্যে, এই পড়ার মধ্যে তোমরা জানতে পারলে যে নগ্ন জিন হলো স্বপ্রজননক্ষম প্রোটিনবিহীন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। জিন কিন্তু প্রোটিনযুক্ত হয়, কিন্তু এটা হচ্ছে প্রোটিনবিহীন, আর আরএনএ প্রকৃতির হয়, সেটা হচ্ছে নগ্ন জিন। দেখো, তারপর বায়োজেনি, প্রাণের জৈবিক বিবর্তন। এবার ধীরে ধীরে প্রাণের উৎপন্ন কীভাবে হলো সেটা আমরা জানবো। দেখো, প্রথমে তো জানলাম যে প্রাণের উৎপত্তি প্রাথমিক ধাপ, ঠিক আছে, সেখানে দেখলাম যে মাইক্রোস্ফিয়ার থেকে তৈরি হয়েছে। এবার দেখো, প্রায় 3.7 বিলিয়ন বছর আগে আদি কোষের উৎপত্তি হয় এবং তার বিবর্তনকে বলা হচ্ছে বায়োজেনি। অর্থাৎ কোষের মধ্যে প্রাণের যে স্পন্দন, সেটা আসার পর ধীরে ধীরে বিবর্তন হয়। ঠিক আছে, বিবর্তন মানে আস্তে আস্তে চেঞ্জ হয়। যেমন আমাদের পূর্বপুরুষ ছিল যেমন বন মানুষ বা বানর, সেখান থেকে যেরকম আমরা এখন এই অবস্থায় এসেছি, ঠিক আছে, সেটা একটা বিবর্তন। যে সেরকম কোষ যখন আদি কোষ ছিল, সেখান থেকে আস্তে আস্তে বিবর্তিত হয়ে আধুনিক কোষের সৃষ্টি হয়েছে। দেখো, প্রোটোসেলের উৎপত্তি। সমন্বিত পর্দাবিত স্বপ্রজননশীল প্রোটোসেলকে প্রথম জীবন বলে ধরা হয়। প্রোটোসেলের জেনেটিক বস্তু আরএনএ প্রকৃতির ছিল, পরে ডিএনএ মূল জেনেটিক বস্তুরূপে আত্মপ্রকাশ করে। এটা ছিল প্রোটোসেলের উৎপত্তি, অর্থাৎ প্রথম জীবন ধরা হয় এই প্রোটোসেলকেই। প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি। প্রোটোসেল থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটে। স্বভোজিতার উদ্ভব। প্রথমে মুক্ত অক্সিজেন না থাকায় প্রোটোসেলগুলি অবায়ুজীবী প্রকৃতির ছিল। পুষ্টিগতভাবে তারা রাসায়নিকভাবে পরভোজী ছিল। অর্থাৎ এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কোন গ্যাসটি অনুপস্থিত ছিল, এটা কিন্তু খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে অক্সিজেন হবে সঠিক উত্তর। অক্সিজেন কিন্তু প্রথমে মুক্ত অবস্থায় ছিল না। তাহলে অক্সিজেন যেহেতু ছিল না, তার জন্য প্রাণীরা কীরকম ছিল? অবায়ুজীবী ছিল। অর্থাৎ তারা অক্সিজেন ছাড়াই শ্বাসকার্য চালাতো এবং পুষ্টিগতভাবে রাসায়নিক পরভোজী ছিল। তাহলে প্রথমে প্রাণীগুলো কী প্রকৃতি ছিল? মনে রাখবে, রাসায়নিক পরভোজী। পরবর্তী সময়ে জৈব উপাদানের অভাব দেখা যায়, তার রাসায়নিক স্বভোজী হয়ে যায়। ঠিক আছে, প্রথমে ছিল পরভোজী, তারপর রাসায়নিক স্বভোজী হয়ে যায়। অর্থাৎ জীব অজৈব রাসায়নিক থেকে নিজেদের খাদ্য তৈরি করা শুরু করে। এরপরে অবাত সালোক সংশ্লেষকারী জীব ও সবশেষে ক্লোরোফিলযুক্ত সবাত সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি হয়। অর্থাৎ গাছপালা বা সালোক সংশ্লেষকারী যে সমস্ত জীব, সেগুলো অনেক পরেই সৃষ্টি হয়েছিল। তখনও কিন্তু কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর সৃষ্টি হয়নি, এটাও তোমরা মনে রাখবে। এবার দেখো, ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। প্রায় 1.5 বিলিয়ন 150 কোটি বছর আগে প্রোক্যারিওটিক জীব থেকে অক্সিজেনে শোষণক্ষম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। অর্থাৎ আধুনিক যে কোষ, ইউক্যারিওটিক কোষ, সেটা কিন্তু অনেক পরে এসেছে পৃথিবীতে। এবার জীবের যে রাসায়নিক উৎপত্তি সব পর্যায় সময় একটি নিচের রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কীরকম তোমরা দেখে নাও। প্রথমত, আদি পৃথিবীতে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন এই সমস্ত গ্যাসের অস্তিত্ব ছিল। তারপর ধীরে ধীরে আমরা দেখলাম যে পৃথিবীর তাপমাত্রা অনেকটা কমে এলো। তখন মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি যৌগ গঠন হলো আস্তে আস্তে। তারপর উচ্চ তাপমাত্রা অর্থাৎ সৌরশক্তি, অতিবেগুনি রশ্মি এবং বিদ্যুৎ স্ফুরণ অর্থাৎ বজ্র বিদ্যুৎ থেকে যে শক্তি পাওয়া গেল, সেই শক্তি থেকে সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি সরল জৈব যৌগ তৈরি হলো। তারপর সেখান থেকে ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট এগুলো তৈরি হতে লাগলো। এবার আস্তে আস্তে জটিল জৈব যৌগ তৈরি হলো। তারপর কোয়াসারফিল্ড বা মাইক্রোস্ফিয়ারের উৎপত্তি হলো। প্রোটোসেলের উৎপত্তি হলো। এটাকেই প্রোটোসেল হচ্ছে প্রথম প্রাণ। ঠিক আছে, মনে রাখবে,
এটাই হচ্ছে প্রথম প্রাণ। এটা প্রশ্ন দেবে যে নিম্নলিখিত কোনটি প্রথম প্রাণ হিসেবে ধরা হয়, তখন সেটা উত্তর হবে প্রোটোসেল। তারপর প্রোক্যারিওটিক কোষের উদ্ভব এবং ধীরে ধীরে ইউক্যারিওটিক কোষের উদ্ভব। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের পড়া। তো কীভাবে ধীরে ধীরে প্রাণের উৎপত্তি হয়েছে সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, এটা খুব ভালো করে আরেকবার তোমরা রিভাইজ দেবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা ভালো করে খুঁটিয়ে তোমরা দেখে নিও। এখানে জেনে রাখার ব্যাপারটা একটা বলে রাখি, ওপারিন ও হ্যালডেনের তত্ত্বের সপক্ষে মিলার ও উরে একটি পরীক্ষা করেন। ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। অর্থাৎ এই মিলার ও উরে দুইজন বিজ্ঞানী তারা দেখতে চাইছিলেন যে ওপারিন ও হ্যালডেনের যে তত্ত্ব রয়েছে সেটা সঠিক কিনা, কতটা সঠিক বা তার প্রমাণ আছে কিনা। তো তারা ওই রকম একটি পৃথিবীর আদি পরিবেশ তৈরি করে একটা পরীক্ষাগার, অনেক তাপমাত্রা ধীরে ধীরে আস্তে আস্তে কমানো, সব কিছুই তারা একটা আর্টিফিশিয়ালি তৈরি করে, কৃত্রিমভাবে। সেখানে দেখা যায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতি যৌগগুলি থেকে 20টি অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি হলো, যা কিন্তু পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রথম ধাপ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে প্রমাণ হয়েছে যে না, ওপারিন এবং হ্যালডেন যে তত্ত্বটি দিয়েছিলেন সেটা সঠিক। ঠিক আছে, তো আজকের পড়া এই অবধি রইল। আমি পরে কোশ্চেনের সেট নিয়ে আসবো এবং এই চ্যাপ্টার এখনও চলবে। ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাস মিস করবে না, ধীরে ধীরে আমার সঙ্গে এইভাবে পড়তে থাকো, তোমরা অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে, একদম প্রথম থেকে আমি পড়াচ্ছি, একদম পুরো কমপ্লিট সিলেবাস আমি শেষ করব। ঠিক আছে, ধন্যবাদ।